উফ, কি গরম! বাড়িতে একটা এসি পর্যন্ত নেই। বাবা যে কি দেখে এই বাড়িতে আমার বিয়ে দিয়েছিল কে জানে। আমার এত সুন্দর চেহারা ক্রমশ কেমন শুকিয়ে যাচ্ছে। কি ব্যাপার? হ্যাঁ, আমার সুন্দরী বউটা কি করছে? নিজেকেই দেখছি কেমন ছিলাম আর কেমন হয়েছি। ওহো ডার্লিং, তুমি নিজেকে নিজে কেন দেখছো? সুন্দর জিনিসকে তো অন্যরা দেখবে, তাই না? যেমন আমি তোমাকে দেখি আর মুগ্ধ হয়ে যাই। যাও যাও, আমি যে সুন্দরী সেটা আমি জানি, তোমাকে আর বলতে হবে না। আজ তোমার বোন এসেছিল। তাই নাকি? ওরা বিদেশ থেকে ফিরে এসেছে? হ্যাঁ, কি অসাধারণ সুন্দর একটা ড্রেস পরে এসেছিল, আর তেমন দুর্দান্ত ডিজাইনের দামি গয়না। আর আমার তো একটা দামি শাড়িও নেই। আহা, মন খারাপ করে না সোনা। তুমি নিজেই এত সুন্দর যে তোমার সুন্দর পোশাকের কোনো দরকারই পড়ে না। শুধু মন ভোলানো কথা। আজ ডিনারে কি রান্না হয়েছে শুনি? কি আবার হবে, ইলিশ মাছের ঝোল আর ভাত। ওয়াও, দারুণ মেনু! সর্ষে দিয়ে ইলিশ মাছটা তুমি যা রাঁধো না, আঙুল শুদ্ধ চেটে খেতে ইচ্ছে করে। এ কি, তোমার থালা কই? আমি খাবো না, আমার খিদে নেই। সে কি? কি হয়েছে? কিছুই হয়নি গো, রোজ রোজ ওই বাড়ির খাবার খেতে আমার ভালো লাগে না। কোথায় হোটেলে গিয়ে কন্টিনেন্টাল ডিশ খাবো, তা নয় বাড়ি বসে মাছের ঝোল আর ভাত। ধুস, জীবনে স্ট্যাটাস বলে কিচ্ছু নেই। ডার্লিং, আজ তোমার জন্য না একটা দারুণ খবর আছে। কি খবর? এই দেখো, আমাদের কোম্পানির মালিকের মেয়ের বিয়ের কার্ড। দুজনেরই নিমন্ত্রণ। তাতে এত খুশি হওয়ার কি আছে শুনি? আরে আছে গো আছে, বিয়ের পার্টি হবে শহরের সব থেকে বড় 5 তারা হোটেলে। তোমার তো দামি হোটেলে যাওয়ার খুব ইচ্ছে, এবার তোমায় নিয়ে যেতে পারবো। তুমি যেও, আমি যাব না। কেন? আমার কোনো ভালো পোশাক আছে নাকি ওখানে যাওয়ার মতো? ও আচ্ছা, মানে তা কেমন খরচ লাগবে একটা ভালো শাড়ি কিনতে? খুব কম করে হলেও 1000-5 তো লাগবেই। আচ্ছা ঠিক আছে, জীবন বীমা করবো বলে 5000 টাকা সরিয়ে রেখেছিলাম, তুমি এটা নিয়ে যাও। আবার কি হলো? শাড়ির সাথে পরার মতো আমার কোনো ভালো গয়নাও নেই। আমার কোথাও যাওয়ার দরকার নেই। তুমি এক কাজ করো না, আমার বোনের কাছে তো নানা রকম গয়না আছে, তার থেকে একটা না হয় ধার করে নিয়ে এসো। ঠিক তো, এটা তো মাথায় আসেনি। আসলে আমার নতুন শাড়িটার সাথে আমার গয়নাগুলো ম্যাচ করছে না, তাই ভাবলাম। আরে তাতে কি হয়েছে, ভালোই করেছো। এই বাহানায় আরেকবার দেখা হয়ে গেল। দাঁড়াও, আমার কাছে যা আছে আমি নিয়ে আসছি, তুমি বেছে নাও। আরে বাহ, এইটা কি অপূর্ব দেখতে! এটা নিতে পারি? হ্যাঁ হ্যাঁ, নাও না। তোমাদের জামাই গতকালই পাড়ার দোকান থেকে ওটা নিয়ে এসেছে। আরে এসো এসো সুবল, ওয়েলকাম। গুড ইভিনিং স্যার, আমার স্ত্রী রজনী। আপনি যে সুন্দরী সেটা শুনেছিলাম, আজ দেখাও হয়ে গেল। প্লিজ এনজয় দ্য পার্টি। কি গো, সবাই যে তোমার দিকেই দেখছে। হ্যাঁ, যা, বাজে কথা বলো না। এমন সাজ পোশাক করে না আসলে কেউ তাকাতোই না, বুঝেছো?
আজকে সন্ধেটা বেশ ভালোই কাটলো বলো। অফিসের সবাই তো শুধু তোমার প্রশংসাই করছিল, আমার দিকে কেউ দেখলোই না। তাই তো বলে সুন্দর মুখের জয় সর্বত্র। শুধু দেখতে সুন্দর হলেই হয় না, নিজেকে সাজাতেও জানতে হয়, বুঝেছো? এ কি, আমার হীরের হার! কি? আমার হীরের হার কোথায় গেল? আমি এখন কি করব? তাহলে কি হোটেলে কোথাও পড়ে গেছে? হে ভগবান, কত দামি হীরের হার! তোমার বোন পরশুদিন আবার বিদেশে চলে যাবে, একদিনের মধ্যে কিভাবে ফেরত দেব? ওই তো, এই ডিজাইনটা হুবহু একরকম। এই হারটার কত দাম পড়বে? এটা একদম লেটেস্ট ডিজাইন স্যার, ডায়মন্ড নেকলেস, মাত্র 25 লক্ষ টাকা। আপনি দয়া করে আগামীকাল অবধি এটা বিক্রি করবেন না, আমরা ওটা কিনবো। তুমি এত ভেঙে পড়ছো কেন? সুনিতার হার তো আমরা ফেরত দিয়ে দিয়েছি। কিন্তু তার জন্য যে বাজারে এত লক্ষ টাকা ধার হয়ে গেল, এত টাকা শোধ করতে তো আমাদের সারা জীবন লেগে যাবে। এত ভেবো না ডার্লিং, তোমার সুন্দর মুখটা বেজার দেখতে একদম ভালো লাগে না। আমরা ঠিক এই বিপদ থেকে উদ্ধার হয়ে যাব। আমি আরো বেশি কাজ করব, আরো রোজগার করব, সব ঠিক হয়ে যাবে। হতেই হবে, আমিও চেষ্টা করব কিছু রোজগার করতে। সুবল ও রজনী ধার শোধ করার জন্য প্রচুর পরিশ্রম করতে লাগলো। সুবল নিজের কোম্পানি ছাড়াও অন্য জায়গায় পার্ট টাইম কাজ শুরু করলো। তাদের আগের বাড়ি ছেড়ে আরো ছোট বাড়িতে থাকতে লাগলো। রজনী এক জায়গায় বাগান তৈরির কাজ জোগাড় করলো। এখন রজনীর সুন্দর চেহারায় চিন্তা আর দুঃখের ছাপ স্পষ্ট। কেটে গেল 10টা বছর। যাক বাবা, আমাদের দেনাগুলো সব তাহলে শোধ করা গেল। বলো, এবারে তুমি গার্ডেনিং এর কাজটা ছেড়ে দাও, বুঝলে? তোমার চেহারা খুব খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার চেহারায় বয়সের ছাপ পড়ে গেছে, রেশমি চুল হয়ে গেছে খসখসে। পুরনো কেউ এখন আর আমাকে দেখলে চিনতেও পারবে না। অমন করে বলো না, কিছুদিন বিশ্রাম নিলেই আমার বউ আবার আগের মতোই সুন্দরী হয়ে উঠবে। হ্যাঁ, শুধু আমার লোভের জন্য আমাদের জীবন থেকে 10টা বছর হারিয়ে গেল। এর জন্য দায়ী কেবল আমি। এই কি অবস্থা হয়েছে তোমার? অত সুন্দর চেহারার এই অবস্থা কি করে হলো? বিদেশে ছিলাম বলে আমরা তো কিছুই টের পাইনি। তখন লজ্জায় ভয়ে বলতে পারিনি, তবে এখন তোমাকে বলাই যায়। এই সব কিছুর পিছনে আছে তোমার থেকে ধার নেওয়া সেই হীরের নেকলেস। হীরের নেকলেস মানে? এ কি, আমার হীরের হার! কি? আমার হীরের হার কোথায় গেল? আমার নেকলেসটা হারিয়ে ফেলেছিলে বলে তোমরা 25 লক্ষ টাকা দিয়ে আরেকটা হার কিনে আমাকে ফেরত দিয়েছো, আর আমাকে একবার জানালে না? আসলে তখন লজ্জায় আর জানাতে পারিনি। হায় ভগবান, এই জন্য আজ তোমাদের এই অবস্থা। ওটা তো একটা নকল ডায়মন্ডের নেকলেস ছিল, পাড়ার দোকান থেকে কেনা। ওটার দাম 5000 টাকাও নয়। এলাকার কয়েকজন দাগি চোরের মধ্যে সত্যেন ওরফে সতু একটু অন্যরকম।
মানে সৎ প্রকৃতির। তার জন্য সে ঘরে বাইরে অপদস্থ কম হয় না, কিন্তু সতু তার আদর্শ থেকে নড়ে না। যাক বাবা, আশেপাশে কেউ নেই, এই সময় টপাটপ করে নারকেলগুলো সাফ করে ফেলি। এই ঝাঁঝা দুপুরে কেউ আর এদিক পানে আসবে না। এই কটা কেটি দে, এবার আমাদেরও কেটি পড়তে হবে, বস্তায়ও আর জায়গা নেই। কি জোর লাগলো রে বাপু! এই দুটো নারকেল আবার করতে গিয়ে এলো, এ তো আমি কাটিনি। কি করি এখন এগুলো নে? অনেক ভেবেচিন্তে সতু গিয়ে হাজির হলো বাগানের মালিক দাশরথীর বাড়িতে। আহা, কি মুশকিল! আমি খামোকা তোমার থেকে বিনি পয়সায় নারকেল নেব কেন? আমার বাড়ির পেছনেই তো আমার নিজের নারকেল বাগান আছে, সেখানে বলে কত নারকেল। আগে নেই। কি নেই? নেই তুমি জানো? এগে না, মানে সে তো থাকতেই পারে, তবে কিনা মানে এই এ দুটো নিজের ভেবেই নিয়ে নেন না বাল। খবরদার বলছি, কিছু নিও নে ওর থেকে। এমনি এমনি কেউ বিনে পয়সায় বাড়ি বয়ে জিনিস দিয়ে যায়? লোকটা নিশ্চয়ই বহুত মতলব আছে। এই তোমার ওই ঝুলিতে কি আছে বাপু? এও নারকেল, আমার অনেক কষ্টে পারো নারকেল। আর এইগুলো? একে পরি পাওয়া জিনিস, নিজে পারিনি। তা হোক, তুমি এগুলো নিয়ে যাও। একে না বাবু, দান নিতে পারবো নি, নিয়ম নেই। আমাদেরও বিনি পয়সায় জিনিস নেওয়া নিয়ম নেই। তুমি এসো তো বাপু। বেশ, তবে এই কথা রাখলেই পারতেন, পরে যেন দুঃখ পাবেন না। না গো গিন্নি, সততার কোনো দাম নেই আজকাল। মরণ দশা, তা তুমি বা কোন আক্কেলে ওদের নারকেল ফেরত দিতে গিয়েছিলে? তা দেব নে, ও কি আর আমার নিজের রোজগার? একেই বলে সাদা নখ কি পায় ঠেলা। তা বলি কুড়িয়ে পাওয়া জিনিস নিজের রোজগার বলি ঘরে নিয়ে আসবো, ধম্মে সইবে? কি যে তোমার চুরির ধর্ম বুঝি না বাপু। বলি লোচা ঠাকুর পকে দেখেও তো শিখতে পারো। আরে দূর দূর, লোচা হলো একটা ওচা মার্কা চোর, ও চুরির কোনো ট্রেনিং নেই। আহাহাহা, আর তুমি কোন বিদেশ থেকে শিখে নিয়ে এসেছো শুনি? আরে আমি হলাম গে জাত চোর। আমার বাপ নিজের হাতে করি আমাদের শীত কাটা, তালা ভাঙা এসব শিখ হয়েছে। এনার ইচ্ছে ছিল আমি বড় ডাকাত হব। আদিকেতা। ঝটপট গাছে উঠে পড়ো দেখি গেছো। আলসেমি করি করে নারকেল আর পাড়াই হয়নি, ভাগ্যিস লোকটা এসেছিল, তাই ভাবলাম পেরেই ফেলি। কই বাবু, গাছে তো নারকেল নেই, সব গাছই তো ফাঁকা। গত হপ্তায় তো ছিল। চুরি গেছে বাবু, সরের নারকেল পেরে নে গেছে গো। দাঁড়া দাঁড়া, তবে কি? তবে কিনা মানে এই এ দুটো নিজের ভেবেই নিয়ে নেন না বাল। আমাদেরও বিনি পয়সায় জিনিস নেওয়া নিয়ম নেই। বেশ, তবে এই কথা রাখলেই পারতেন, পরে যেন দুঃখ পাবেন না। হায় 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 হায়, তার মানে ওই লোকটা চোর ছিল, আমার নাকের ডগা দিয়ে আমার গাছের নারকেল নিয়ে চলে গেল। ও মা গো, কি কাণ্ড! আবার ঢং কইরে দুটো নারকেল দিতে এসেছিল। কি সাহস! সত্যেনের এইসব অদ্ভুত আচরণের জন্য চোর মহলেও তাকে নিয়ে সবাই ঠাট্টা তামাশা করত। কি কাণ্ড! বোঝো একবার, কি সাংঘাতিক! দেখ সতু, এত ভালো মানুষই ভালো না। আরে ভাই, তুই তো চোর, যেভাবে পারবি চুরি করবি, ব্যাস মিটে গেল। না রে লোচা, বাপের কথা অমান্য করি কি করি বল? তার উপরে
আমার এই চুরির হাতে খড়িও তো তারই কাছে, মানে হলো গে তিনি আমার গুরুও বটে। সে তোর বাপ বেঁচে থাকলেও তাই বলতো রে। জানকে শোন, খবর আছে আমাদের ওই গজানন মোড়লের বাড়িতে কালকে রাতে মোড়ল ছাড়া আর কেউ থাকবে না। মোড়ল গিন্নি যাবে বাপের বাড়ি। তাই নাকি? এই মকায় একটা দাও মেরে নে শতু, আমরা তো কালকে পাশের গ্রামে যাব, তোর জন্য ময়দান ফাঁকা। অগিন্নি একটুখানি তেল দাও দিকিনি। ও মা, অত কারি কারি তেল মাখছো কেন? বাপ বলতো রেতে চুরিতে গায়ে একটু তেল মেখে যাবি শতু, যদি কেউ ধরিও ফেলে তবে শুরুত করে পিছলে পাইলে যেতে পারবি। পাইলে যাবে কি? তুমি তো যেসে ধরা দিবে। শোনো, চুরির মাল ফেলে দিয়ে এসো সেও আচ্ছা, দয়া করি আবার যেন ফেরত দিতে যেও না। আরে না না, আমি কি তেমন শোন নাকি? বাপ বলতো চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পর ধরা। মরণ দশা। এই যে তোমার খাবার আর ওষুধ সব গোছানো রইলো, সময় মতো খেয়ে নিও। আর একটু সাবধানে দেখো, চোরের উপদ্রব বেড়েছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার তো রাতে ঘুম হয় না, কাজেই জেগেই থাকবো। আমি কাল ভোর ভোরই ফিরে আসবো। চল রে রামু। গিন্নিমা তো বেরোয় গেলেন, এবারে ভেতরে ঢোকার ব্যবস্থা করতে হবে। বাড়ি তো অন্ধকার, মোড়ল মশাই তবে ঘুম হয়ে পড়েছে। আমি পেছন দিকে গিয়ে ঝটপট শীত কেটে ফেলি এই তালে। দরজা তো বন্ধ, তবে কে? ভূত নয় তো? ওরে বাবা! এই এই কে রে? এই রে, মোড়ল মশাই যে জেগিয়ে আছে, কি করি এখন? এই কে? সাড়া দিচ্ছ না কেন? আমি কিন্তু ভয় পাচ্ছি। দেখো, আমার কিন্তু বুকের ব্যায়ামও আছে। একে আমি। আরে আমি তো সবাই, তুমিটা কে? একে আমি শতু। কে শতু? একে আমি চোর, শতু চোর। ও, তাও ভালো, আমি ভাবলাম ভূত। তার মানে তুমি আমার বাড়িতে চুরি করতে এসেছো? আমারে ছেড়ে দেন বাবু, আমারে দারোগার কাছে পাঠাবেন নে। এমনিতেই আমি খুব দুঃখে আছি। তা দুঃখ কেন? এই যে এত কষ্ট করে শীত কাটলাম চুরি করব বলে, সে তো আর হবে না। আপনি তো জেগে গেলেন। জেগে যাইনি তো, জেগেই ছিলুম। তোমার কোনো দোষ নেই বাবা চোর। আমার অনিদ্রা রোগ আছে কি না? শুধু কি তাই, আমাদের চোরের বংশ, ভেবেছিলেন ডাকাত হয়ে বংশের মান বাড়াবো, কিন্তু আজ অব্দি কোনোদিন ফল পাকুড়ের উপর উঠতেই পারলাম না। এই যে আজ প্রথমবার শীত কাটলাম, তাতে বরাত দেখে। আমায় মাফ করে দিয়েন বাবু গো, আমায় মাফ করে দিয়ে। সত্যিই তো খুব দুঃখের কথা। এক কাজ করো, দেরাজ থেকে কিছু টাকা নিয়ে বাড়ি যাও, আমি কিচ্ছু বলবো না। ছোট করবেন নে বাবু, চোরেরও একটা প্রেস্টিজ আছে। চুরি বিদ্যা মহাবিদ্যা, নেহাত ধরা পড়ে গেলাম তাই। বোঝো কেমন গেরো? গেরো তো আপনি জেগে থেকে বাঁধালেন বাবু, আমার কাজকর্ম চৌপাট হলো। তবে আমি ঘুমোই, তুমি যা চুরি করার করো। আবার আপনি অপমান করতেছেন বাবু। তবে যা ইচ্ছা করো, আমার ঘুম পাচ্ছে। তবে আমি একটু ঘুম মারি। বুকে বড্ড ব্যথা করছে, বড্ড কষ্ট হচ্ছে। ওষুধ খেতে ভুলে গেছি আজ। ও মাগো! বাবু, কি হলো বাবু? শরীরটা
খারাপ লাগছে খুব। পাশের ঘরে ওষুধ আছে। কিছু ভাবেননি বাবু, আমি আসি তো। আপনি শুয়ে থাকেন চুপ করে, আমি গ্রামের ডাক্তার বাবুদের ডেকে আনতেছি। সত্যেনের তৎপরতায় সে যাত্রা বেঁচে গেলেন গজানন বাবু। ডাক্তার এসে ওষুধপত্র দিয়ে সুস্থ করে তুললেন তাকে। দেখেছো, মানুষটা রাতে দরজা বন্ধ না করেই ঘুমিয়েছে। একেই বলে চোরের এত উৎপাত। ভাগো, এই কে তুমি? এখানে কি করছো? একে আমি শতু চোর। ওগো, কে কোথায় আছো গো? আমাদের বাড়িতে চোর পড়েছে। একে মা জাননি, আমি কিছু চুরি করিনি। মানে আমি চোর, কিন্তু ঠিক মানে কি করি বোঝাই, হে ভগবান। ও রামু, হা করে দাঁড়িয়ে আসিস কি? পাকড়াও কর চোরটাকে। ও বাবু, মা জাননি এসেন, আমি চললাম। পরে আবার খবর নিয়ে যাব। যা, ধরেও ধরে গেল না। গিনে, ওকে না ধরে ভালোই হয়েছে। ওর জন্যই আজ আমার প্রাণটা বেঁচেছে। তোমার আসার অপেক্ষাতেই ছিল বেচারা। পেশায় চোর হলেও মানুষটা বড্ড সৎ। আহা, ওর ভালো হোক। আশীর্বাদ করি, তুমি চুরি করতে গেলে গেরস্তের ঘুম ভাঙবে না।